আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা আমাদের অধ্যায় 1 অর্থাৎ প্যাটার্নের অনুশীলনী যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই আমরা সলভ করে ফেলবো। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে অলরেডি লেখা আছে অধ্যায় 1 প্যাটার্ন। এটা কিন্তু আমাদের মাস্টার বুক 10 মিনিট স্কুলের মাস্টার বুক থেকেই তোমাদেরকে আসলে মূলত সবগুলা প্রশ্নই সলভ করাবো। সো চলো আমরা দেরি না করে শুরু করি। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে নিতে চাই যে আমরা কিন্তু আমাদের মাস্টার বুকে গেলে দেখতে পারবা যে প্রত্যেকটা অধ্যায়ের টপিক ওয়াইজ সেটা বহু নির্বাচনী এবং সৃজনশীলের জন্য ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ সেটা দেওয়া থাকে। যেমন ধরো এই অধ্যায়ে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, এটা হচ্ছে বহু নির্বাচনের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না, মানে মোটামুটি সৃজনশীলের জন্য একদমই না। কিন্তু তুমি যদি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এটা দেখো, এটা কিন্তু আমাদের বহু নির্বাচন এবং সৃজনশীল দুইটার জন্য অনেক ইম্পর্টেন্ট। আবার ধরো ম্যাজিক বর্গ বা জ্যামিতিক প্যাটার্নেও তুমি কিন্তু সেম জিনিসটাই দেখবা যে এটা কিন্তু বহু নির্বাচন এবং সৃজনশীলের জন্য বেশ ইম্পর্টেন্ট। সো আমরা এরকম টপিক দেখে আসলে সিদ্ধান্ত নিতে পারি যে কোনটা আসলে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কোনটা কীভাবে পড়া উচিত। অ্যান্ড আমাদের কিন্তু এরকম মানে প্রত্যেকটা টপিক শুরু হওয়ার আগে খুব সুন্দরভাবে আসলে এটার একটা মৌলিক আলোচনা থাকে, যেখান থেকে পড়লে তুমি খুব সহজেই টপিক সম্পর্কে খুব ভালো একটা তোমার ধারণা তৈরি হবে। সো সবার প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের অনুশীলনীর প্রথম যে অঙ্কটি আছে সেখানে। আচ্ছা, দেখতেই পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি আমাদের অনুশীলনীতে। আমি এটা একটু জুম করে দিই যাতে একটু ভালো দেখা যায়। আই গেস এখন বেশ ভালো দেখতে পাচ্ছ। সো ফার্স্টে দেখো আমাদের কি আছে, আমাদের একটা প্রথমে বহু নির্বাচনীতে স্টার্ট হয়েছে। বহু নির্বাচনীতে কি লেখা আছে একটু পড়ো, যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। অর্থাৎ এখানে তোমার কিছু লেখা আছে, তো এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। এটা তুমি কিভাবে বের করবা? তো তোমার মাথায় আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, প্রথমে দেখো এখানে কিন্তু কিছু অপারেশন দেওয়া আছে, যোগ 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 বিয়োগ। তোমাকে প্রথমে যেটা করতে হবে যে যোগ বিয়োগ করে আগে অ্যাকচুয়ালি দেখবা যে এটা আসলে কীরকম। যেমন ধরো এখানে খুব চমৎকারভাবে, মানে অ্যান্সার তো তোমরা ঘ দেখতেই পাচ্ছ, ঘ নাম্বার অ্যান্সার। কিন্তু এখানে দেখো একটা ব্যাখ্যাও দেওয়া আছে। কি দেওয়া আছে? যে আমরা জানি 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করা হলে প্রাপ্ত বিয়োগফল 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে তখন কি হবে, সেটা কি, সেই সংখ্যাটি কি হবে, সেটাও 9 দ্বারা বিভাজিত হবে। এখন তোমরা যে এখানে যা দেখতে পারতেছো, এখানে তোমরা দেখো যে 75 থেকে যদি 57, 75 57-র চেয়ে বড়, তো 75-এর থেকে আমি 57-কে বিয়োগ দিব। বিয়োগ দিলে আমি কিন্তু বিয়োগ ফল হিসাবে পাচ্ছি 18। এবং আমরা কি জানি, 9 দুগুণে 18, অর্থাৎ 18কে 9 দ্বারা বিভাজন করা যাবে। সেই ক্ষেত্রে কি বুঝতেছি যে ইয়েস, তাহলে আমাদের এই যে অপারেশনটা লেখা আছে 75 - 57, এটা কি, এটাও 9 দ্বারা বিভাজ্য। এরপরে 2 নাম্বার খেয়াল করো কি বলছে। বলছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে কত সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলা হয়েছে? ক সংখ্যক। তাহলে এইটার উত্তর কি হবে? দেখো এখানেও কিন্তু গ নাম্বারই দেওয়া আছে। কিভাবে? কারণ আমাদের কি বলছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। বিজোড় সংখ্যা মানে কি, মানে যেটা হচ্ছে জোড় না। তো ওইটার কি বলতেছে, বিজোড় সংখ্যার যোগফল কত। তুমি যে কোনো বিজোড় সংখ্যা নাও, বিজোড় সংখ্যা নাও, ধরো যদি মানে ক সংখ্যক না ধরো, আমরা ধরলাম 3 সংখ্যক বা 2 সংখ্যক, তুমি যে কোনো বিজোড় সংখ্যা নাও। বিজোড় সংখ্যাগুলো যেগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, যেমন ধরো 5 6 7 8, কিন্তু এটা কি বিজোড় হইতে হবে। তাহলে ধরো যদি একটা সংখ্যা হয় 5 আর একটা সংখ্যা হচ্ছে 7, তাহলে কি বললো যে বিজোড় সংখ্যার যোগফল কত হবে, তাই না? তাহলে এইরকম ক্রমিক যদি বিজোড় সংখ্যা নেই তাহলে কত আসতেছে, দেখো 5 আর 7 যোগ দিলে হচ্ছে 12, তাই না? তো এটাকে আমাদের কি বলছে যে এটা ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে যদি আমি ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল করে নেই, ক যত হবে তার চেয়ে কত হবে, সেটা কি হবে দেখো তো। কত আমরা কিভাবে বের করতেছি, এটা কি আসতেছে, এটা আসতেছে কত, দেখো ক স্কোয়ার। আমাকে একটু, যারা বুঝো নাই বা বুঝতে প্রবলেম হচ্ছে তারা একটু জানিও যে উত্তর কিভাবে আমাদের ক স্কোয়ার হচ্ছে, এটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পরবর্তীতে অঙ্কে দেখবো, আরো ডিটেলসে পড়বো। 3 নম্বরে আমরা দেখি যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত। কি বললো? প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তাহলে প্রথম 3টি, মানে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যাকে, প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1,
দ্বিতীয় বিজোড় স্বাভাবিক সংখ্যাকে 3, তৃতীয় বিজোড় স্বাভাবিক সংখ্যাকে 5। তাহলে এরা হচ্ছে আমাদের প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এদের যোগফল কত দেখো তো, 1, 3 আর 5 যদি আমি যোগ করি আমরা কত পাবো? 9 পাবো। আচ্ছা, এটা কি একটি পূর্ণ বর্গ সংখ্যা? অবশ্যই, 3 তিরিকে 9, তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা, ঠিক আছে। এরপর বলছে এটা একটি বিজোড় সংখ্যা, ডেফিনেটলি এটা একটা বিজোড় সংখ্যা। তৃতীয়ত যেটা বলছে যে কি, এটা কি, এটা একটা মৌলিক সংখ্যা। 9 কি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। কিন্তু 9কে তো আমরা কি 3 দিয়ে ভাগ করতে পারবো না, 3 তিরিকে 9, তার মানে এটা অবশ্যই কোনো মৌলিক সংখ্যা নয়। অতএব আমাদের উত্তর কি হবে বাবা বলো? 1 ও 2 আমরা সঠিক উত্তর, তাহলে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার হয়েছি? আচ্ছা, যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে চলো এখন হচ্ছে আমরা পরবর্তী অঙ্কগুলোতে চলে যাচ্ছি। আচ্ছা, 3-এর পরে 4 নম্বরে আমাদেরকে একটা অঙ্ক দিয়েছে, খেয়াল করো কি বলছে। তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের ক নাম্বারটা আমরা দেখি। ক নাম্বার আমাদের দেখো লেখা আছে 7, 12, 17, 22, 27 এরকম করে বেশ কয়েকটা সংখ্যা লেখা আছে। বলছে যে পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো। তাহলে পাশাপাশি কারা? 7-এর পাশে 12, 12-র পাশে 17, 17-র পাশে 22, 22-এর পাশে 27। তাহলে পাশাপাশি যারা আছে, তুমি চাইলে উল্টা দিকেও বলতে পারো, যেমন ধরো 22-এর পাশে কিন্তু 17 আছে, যেমন 17-র পাশে 22 আর 12 আছে, তাই না? মানে এরকম যারা যারা পাশাপাশি আছে। এখন এদের মধ্যে পার্থক্য বের করতে হবে। সো দেখো আমরা ক নাম্বারে খুব সুন্দরভাবে দেখিয়েছি। তুমি পাশাপাশি সংখ্যাগুলোকে লিখবা, একটু গ্যাপ দিয়ে দিয়ে তারপর বলবা যে 7 আর 12 এদের মধ্যে কি বলছে দেখো, পার্থক্য বের করো। পার্থক্যটা কিভাবে বের হয়েছে জানো? দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা আমি বিয়োগ দিয়েছি। কি করেছি? দ্বিতীয় সংখ্যা থেকে আমি প্রথম সংখ্যা বিয়োগ দিয়েছি। তার মানে আমি 12 থেকে 7 বিয়োগ দিলে আমি কত পেয়েছি? 5 পেয়েছি। এই যে আমি এখানে 5 লিখেছি। আবার আমরা যখন 12 আর 17 ডিফারেন্স দেখব তখন আমরা কি করব? আমরা তখন 17 থেকে 12 বিয়োগ করব। 17 থেকে 12 বিয়োগ করলে আমরা কত পাবো? 5 পাবো। বুঝতে পারলাম? তারপরে আমরা যদি 22 থেকে 17 বিয়োগ করি স্টিল আমরা 5 পাবো। তো এরকমই আমরা পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে যদি পার্থক্য দেখতে চাই তাহলে পরের সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। ইজি ইজি কিন্তু। আচ্ছা, এরপরও আমাদেরকে আরো একটা কাজ বলছে, যেমন পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে অলরেডি দেখতেছি যে 7, 12, 17, 22, 27 এবং তুমি যদি এইখানে পার্থক্যটা খেয়াল করো তুমি দেখবা যে প্রত্যেকটাই কি, প্রত্যেকটা থেকে 5 করে বড়। যেমন ধরো 7-এর সাথে 5 যদি যোগ করি, 5 বড় বলছি, 7-এর থেকে 7 সাথে যদি 5 যোগ করি তাহলে আমি 12 পাবো। আবার 12-র সাথে যদি তুমি 5 যোগ করো তাহলে তুমি কত পাবা? 17 পাবা। সেম ভাবে 17-র সাথে 5 যোগ করলে 22, 22-এর সাথে 5 যোগ করলে তুমি 27 পাবা। তাহলে 27-এর পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য 27-এর সাথে কত যোগ করতে হবে? প্রত্যেক ক্ষেত্রে আমি কত যোগ করে করে পরের সংখ্যা পেয়েছি? 5 যোগ করে করে। তাহলে আমি 27-এর সাথে যখন 5 যোগ করব আমি পরের সংখ্যা পাবো। সংখ্যাটি কত হবে বলো তো? কত হবে? 27 আর 5 যোগ করলে কত হয়? 32। তাহলে এই সিরিজের পরের সংখ্যাটি হবে 32, কিন্তু আমাকে বলছে পরের 2টি। তার মানে 32-এর সাথে কি আবার আমাকে 5 যোগ করতে হবে। তাহলে 32 আর 5 যোগ করে কত হবে বলো তো? 37। তাহলে পরবর্তী সংখ্যা কত হইলো? 32 এবং 37। সুন্দরভাবে করে দেওয়া আছে। খ নাম্বারটাও কিন্তু সিমিলারলি একই রকম ভাবে আমাদের কি করতে হবে? আগের পদ থেকে পরের পদকে বিয়োগ করতে হবে। যেমন 17 থেকে 6 বিয়োগ দিলে পাবা 11, 28 থেকে আবার 17কে বিয়োগ দিলে পাবা 11, 39 থেকে 28 বিয়োগ দিলেও 11 এবং 50 থেকেও 39 বিয়োগ দিলে পাবা 11। এখন আমাদের বলতেছে যে পরের 2টি পদ বের করো। তাহলে 50-এর সাথে কত যোগ করতে হবে বলো তো? 11 যোগ করব। 50 আর 11 যোগ করলে কত হবে বলো তো? 61। 61-এর সাথে যদি আবার 11 যোগ করো তাহলে কত হবে বলো তো? কারণ আমরা পরের 2টা বের করবো তো, রাইট? তো 61-এর সাথে 11 জায়গায় 1 যোগ করো আগে প্রথমে। 61 আর 1 কত হয়? 62। তাহলে আরো 10 আছে, তাহলে 62 আর 10 মিলে কত হচ্ছে? 72। আমি আসলে যে এরকম করে মানে যোগ করি, বুঝছো? তো বললাম তোমাদেরকে, এভাবে আমি করে থাকি। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো আমাদের 4 শেষ। 5 নম্বরে আমাদেরকে কি বলছে দেখো। বলছে নিচের সংখ্যার প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে দেখো ক আর খ আছে। এখানে দেওয়া বলছে যে
প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। তো এখানে তুমি খেয়াল করো 1 1 2 3 5 8 13 খুব সুন্দরভাবে দেওয়া আছে না? তাহলে এখানকার যদি প্যাটার্নগুলোর মধ্যে তুমি মিল বের করতে চাও, তুমি এটা কিভাবে বের করবা? যে দেখো কি বলছে, যে এই যে দেখো এইটা আর এটার মধ্যে মিল খুঁজতে চাচ্ছ। সো তুমি যদি একটু খেয়াল করো, দ্বিতীয়টা যেটা আছে, হ্যাঁ খ নাম্বারে যেটা আছে, সেখানে 4কে তুমি চাইলে লিখতে পারো কিভাবে 1 যোগ 3, আবার আছে 5কে লিখতে পারো 2 যোগ 3, 8, 5-এর পরে কত আছে, সরি 5-এর পরে আছে হচ্ছে 6, এই যে 6 কি 6 তুমি কি লিখতে পারো 3 যোগ 3, ঠিক আছে। আচ্ছা এরপরে তুমি যদি আবার দেখো 8কে কি লিখতে পারো 5 যোগ 3, এরকম করে কিন্তু সবগুলা এরকম করে আগায় গেছে, তাই না? তাহলে তুমি যদি এইখানে দেখো যে প্রত্যেকটা পদ কি ক্রমানুসারে, অর্থাৎ ক এর বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ অপেক্ষা 3 বেশি হচ্ছে, কারণ প্যাটার্নটা কি ছিল 4 4 5 6 8 11, এটা হচ্ছে খ এর প্যাটার্ন। আর ক এর প্যাটার্ন কি ছিল, ক এর প্যাটার্ন ছিল 1 1 2 3 5 8 13। তার মানে আমরা যখন পরবর্তী সংখ্যার কথা চিন্তা করব তখন আমরা কি করতেছি, আমরা কিন্তু এই প্যাটার্নটা ফলো করতেছি। যেমন ধরো প্রথম পদে আমরা কি করলাম, 1-এর সাথে 3 যোগ করলাম, তখন আমি প্রথম পদটা পাইলাম। দ্বিতীয় পদেও কিন্তু দ্বিতীয় সংখ্যা এখানে ক এ 1 আছে, তাহলে দ্বিতীয় পদটা আমরা কিভাবে পাচ্ছি, এটা তো তৃতীয় পদ, দ্বিতীয় পদটা আমরা কিভাবে পাচ্ছি, আমরা এই যে আবার 1-এর সাথেই 3 যোগ করবো, এই জন্য আমার সেমই থাকতেছে। আচ্ছা এখানকার পরের পদটা হচ্ছে 2, তাহলে আমরা নেক্সট পদটাকে 2-এর সাথে 3 যোগ করবো, এই যে দেখো 2 আর 3 যোগ করে 5 পাচ্ছি। নেক্সট পদটাকে দেখো 3, তাহলে 3 থেকে আমরা কি করব, আমরা 3-এর সাথেই আবার 3 যোগ করব, তাহলে আমরা কত পাবো 6। সো আমরা কি করতেছি, আমরা এই ক নাম্বারে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটার সাথে প্রত্যেকবার 3 3 3 3 করে যোগ করতেছি, এবং এভাবেই আমরা কি পাচ্ছি বলো তো, এই দ্বিতীয় প্যাটার্নটা পাচ্ছি। বুঝতে পারলা? তো এটার মধ্যে সম্পর্ক এটাই। ওকে, সো এই গেল আমাদের 5। এইবার আসি আমরা হচ্ছে 6, যেটা হচ্ছে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন। সো সৃজনশীল প্রশ্নর আগে আমি তোমাদের একটা নমুনা প্রশ্ন করিয়ে নিতে চাচ্ছি। নমুনা প্রশ্নের পার্টটা শেষ হয়ে গেলে তারপর আমরা অনুশীলনী সৃজনশীল প্রশ্নটাও সলভ করব। সো আমাদের একটু দেখো কি বলা আছে, এইখানে কি কি লেখা আছে একটু খেয়াল করো। 9 9 9 9 9 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? তাহলে 9 9 9 9 মানে 9999। তোমরা কি কেউ বলতে পারো, গেস করতে পারো? বলছি কোন বীজগণিতীয় রাশির শততম পদ। শততম বুঝো, শততম মানে হচ্ছে 100তম। যেমন ধরো যে প্রথম হয় তাকে আমরা কি বলি, প্রথম, ঠিক আছে। তারপরে যে দ্বিতীয় হয় বা সেকেন্ড হয় তাকে আমরা কি বলি, দ্বিতীয়। এখন আমরা চাইলে এটাকে বলতে পারি দ্বিতীয়তম। কখনো শুনছো দ্বিতীয়তম জন্মবার্ষিকী মানে কি, মানে তার সেকেন্ড বার্থডে। সো এইখানে শততম বলতে বোঝাচ্ছে 100 নাম্বার বা 100তম। এখন বলছে যে এটা কার, কোন বীজগণিতীয় রাশির 100তম পদ। এখন তুমি খেয়াল করো 9999কে চাইলেই আমরা 10,000 - 1 লিখতে পারি। সেইখানে 10,000, এই যে 10,000কে চাইলে কিভাবে লেখা যায়, 100 বর্গ। কারণ 100 বর্গ মানে কি, 100 বর্গ মানে হচ্ছে 100-র সাথেই 100কে গুণ করা, এবং 100-র সাথে 100 গুণ করা মানে হচ্ছে 1 1 1, আর শূন্য কয়টা আছে, 1 2 3 4, তাহলে 4টা শূন্য লিখে দিলেই হলো। যেটা মানে কি, সেটা মানে হচ্ছে 10,000। এবং 1 যে আছে, 1কে আমরা কি লিখতে পারি, 1 স্কোয়ার লিখতে পারি, কারণ 1-এর সাথে 1 গুণ করলে কিন্তু 1ই আসে। তাহলে আমরা কি বুঝলাম, এটা কি, এখানে হচ্ছে এটাকে যদি ক স্কোয়ার -1 এবং ক যদি 1 ধরি, ক যদি 100 ধরি, তাহলে 9999কে আমরা ক স্কোয়ার -1 বীজগণিতীয় রাশির শততম পদ হিসাবে প্রকাশ করতে পারি। সো এই জায়গায় দেখো আমাদের উত্তর কি হবে, উত্তরটা হবে ঘ নাম্বার, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলাম। এরপরে যদি আমরা একটু দেখি, দুই নাম্বারটা দেখো। 2 নাম্বারে কি বলেছে নমুনা প্রশ্নে, বলছে 1 থেকে 100-র মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। কি বললো,
1 থেকে 100-র মধ্যে যেই সংখ্যাগুলো আছে তার মধ্যে কয়টা সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের আকারে প্রকাশ করা যায়? এটা জাস্ট মনে রাখবা যে 35টি। ঠিক আছে, কি মনে রাখবো? 35টি। আমি তোমাদেরকে এরকম একটা কি উদাহরণ দিব, এরকম একটা উদাহরণ কি দিব? যেমন ধরো মনে করো একটা সংখ্যা আমি বললাম হচ্ছে 5। 5কে চাইলেই আমরা কি করতে পারি? দুইটি সংখ্যার বর্গের আকারে প্রকাশ করতে পারি। যেমন আমি 5 সমান চাইলে কি লিখতে পারি? 1 যোগ 4, তাই না? 4 আর 1 যোগ করলে তো 5 হয়। আবার 1-এর বর্গ কিন্তু 1 হয়, আর 2-এর বর্গ হচ্ছে 4 হয়। তাহলে এইখানে 1 আর 2-এর বর্গ আকারে আমি চাইলে 5কে প্রকাশ করতে পারি। সো এরকম তো আমি একটা সংখ্যা দিয়ে বুঝাইলাম। 1 থেকে 100-র মধ্যে এরকম কয়টি সংখ্যা আছে? মোট 35টি সংখ্যা আছে, যাদেরকে চাইলেই দুইটি সংখ্যা, অন্য দুইটি সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এরপর আমরা 3 নাম্বারটা দেখি যে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি হবে? ম্যাজিক সংখ্যা হবে 15। 2 নাম্বার হচ্ছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকবে। সো আমাদের কি বলছে যে ম্যাজিক সংখ্যা, ম্যাজিক বর্ণ বুঝো, ম্যাজিক বর্গ এই যে এরকম, এটা একটা ম্যাজিক বর্গ। ঠিক আছে, দেখছো? সো এইরকম একটা ম্যাজিক বর্গ আছে, প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করে। প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কারা কারা? 1 2 3 4 5 6 7 8, এরকম করে প্রথম কয়টি? 9টি, মানে 9 পর্যন্ত যেগুলো আছে আমাদের, এটাকে কি বললাম? 3 ক্রমের ম্যাজিক বর্গ আকারে গঠন করলাম। সো এখানে অলরেডি একটা 3 ক্রমের ম্যাজিক বর্গ আছে, তো আমি এখানে ধরে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এরকম করে আমি এটা বানাইলাম বর্গটার। এরকম একটা বর্গের কথা বলছে ম্যাজিক সংখ্যা হবে 15। ঠিক আছে, ম্যাজিক সংখ্যা বলতে বোঝাচ্ছে যে এই যে মাঝখানের সংখ্যাটা কিরকম সংখ্যা? যে এদিক থেকে এদিক থেকে ওই দিক থেকে যেদিক থেকে তুমি যোগ বিয়োগ করো না কেন, ওইটা কি হবে? ওইটা একটাই সংখ্যা হবে। তাহলে যদি এরকম হয়, তাহলে এই যে দেখো আমি যে অলরেডি এখানে ব্যাখ্যাতে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। সো দেখো, ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো আছে, পাশাপাশি উপর নিচ কোণাকুণি, মানে এইভাবে তুমি যদি যোগ দাও দেন এইভাবে তুমি যোগ দাও। ঠিক আছে, এরকম যদি যোগ করো, এরকম যোগ করো, তাহলে এই সবগুলাতে যোগ করলে তুমি কি পাবা? প্রত্যেকবার যোগফল কত হবে? প্রত্যেকবার যোগফল হবে 15। সো এই কারণে ম্যাজিক বর্গ সংখ্যা কি? ম্যাজিক সংখ্যা কত হবে? ম্যাজিক সংখ্যা হবে 15। তাহলে এখন আমাদের বলছে কি কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে 5। কি বলছে? ক্ষেত্রে কি হবে? সংখ্যাটি কত হবে? 5। দেখো আমরা অলরেডি দেখতে পারতেছি যে মাঝখানে কিন্তু 5 আছে, কারণ তুমি এভাবে যদি বসাইলে কি দেখবা? বসাইলে তো তুমি 5ই দেখবা। ঠিক আছে, সো হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। আর কি বলছে? ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক। 1 থেকে 15 পর্যন্ত কি ক্রমিক? আসলে কি আমরা 1 থেকে 15 বসিয়েছি, নাকি আমরা 1 থেকে 9 বসিয়েছি? ঘরটাই তো 9টা, এর চেয়ে বেশি তো আমরা বসাইতে পারবো না। তার মানে 3 নাম্বারটা আসলে সঠিক উত্তর নয়। তাহলে আমাদের কি প্রথম আর দ্বিতীয় এই দুইটা হচ্ছে সঠিক উত্তর। সো আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। বুঝতে পেরেছি? আচ্ছা, যদি এটা বুঝে থাকি, তারপর আমরা এই 4 নাম্বারটা একটু দেখি। বলছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক সংখ্যা কত এটা আমরা কিভাবে বের করব? আমরা জানি যে এই যে কোণাকুণি, পাশাপাশি, লম্বালম্বি, এরকম ওইরকম যেভাবেই তুমি হচ্ছে যোগ করো না কেন, যোগফল কি হবে? যোগফল হচ্ছে সবার সমান হবে, তাই না? যদি এটা একটা ম্যাজিক বর্গ হয়ে থাকে, তাহলে ম্যাজিক বর্গে যেহেতু যোগফল সবার সমান হবে, সো এইখানে আমাদেরকে ম্যাজিক সংখ্যা কত হবে বলো? আমরা যে কোনো একটা সাইড যোগ করি, যেমন ধরো 12 17 16 যোগ করি, অথবা 12 19 14 যোগ করি, অথবা 16 18 13, অথবা এটা যোগ করি। কোনাকুনিগুলো করতে পারতেছি না, কারণ মাঝে আমাদের এই সংখ্যাটা আমরা জানি না। সো তুমি যদি এইখানে 11 আর 16 যোগ করো, তাহলে কত হবে? ধরো 11 থেকে 1 আগে নিয়ে নাও, তাহলে 16 হয়ে গেল 17। তাহলে 1 নিয়ে নিলে ওর কাছে আর কত আছে? 10। তাহলে 17 আর 10 মানে কত? 27। ফাইন, 27-এর সাথে আরো 18 যোগ করতে হবে। ঠিক আছে, 18 থেকে 3 নিয়ে নাও, তাহলে ও হয়ে গেল কত? 15। তাহলে এই পাশে আমাদের ছিল 27, তাই না? 27-এর সাথে 3 দিয়ে দিলে ওইগুলো কত হয়ে যাবে বলো? 30। 30 আর এখানকার 15, 30 আর 15 যোগ করলে কত হয়? 45। দেখি আনসার 45 কি না? এক্স্যাক্টলি, দেখছো? আমি তো মুখে মুখে করে ফেলতে পারি, বাট তোমাকে বলবো না মুখে মুখে করো, রিস্ক নেওয়া দরকার নেই, ক্যালকুলেটারে করবা। ঠিক আছে? আচ্ছা,
এরপরে আমাদেরকে 5 নম্বরে কি বলছে দেখো, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে। তো আমরা ম্যাজিক সংখ্যা যেহেতু বের করেছি 45, তার মানে আমরা বুঝতেছি যে কোনাকুনিভাবে যোগ করলে 45 আসবে, যে কোনো জায়গাভাবে যোগ করলে 45 আসবে। তার মানে এইখানে ধরো একটা সাইড আমরা ধরি, আচ্ছা একটু বেশি দাগাদাগি করে ফেলছি, একটু মুছি। আচ্ছা আসো, সো ধরো আমরা একটা যোগ করতেছি, তাহলে এখানে আমরা কি বুঝতেছি যে হ্যাঁ ধরো এই লম্বালম্বি যদি এটা যোগ করি তাহলে 19, তার সাথে 11 এবং তার সাথে ক যোগ করলে ম্যাজিক বর্গের কারণে আমরা উত্তর পাবো 45। তাহলে ক যদি এপাশে শুধু রেখে দেই, আচ্ছা কি জানি হয়েছে, একটা মিনিট, ধরো ক আমি এখানে রেখে দিলাম, তাহলে ওই পাশে কি কি হচ্ছে, 45 থেকে বাদ যাবে হচ্ছে 11 আর 19। তাহলে এখন তুমি যদি 45 থেকে 11 এবং 19কে বিয়োগ করে দাও, তুমি উত্তর পাবা হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, বুঝছো? এই তো, এই হচ্ছে আপাতত আমাদের এমসিকিউজ। অ্যান্ড এরপরে আমরা দেখি আমাদের জন্য কি আছে। আমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন আছে। সো সৃজনশীল প্রশ্নটা আমরা একটু দেখি। আচ্ছা ওকে, সো আমাদের এখানে কিছু চিত্র দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র, দেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্র, এখানে হচ্ছে তৃতীয় চিত্র। সো প্রথম চিত্রে কি একটা বক্স বা একটা চতুর্ভুজ আছে, দ্বিতীয় চিত্রে 1 2 3টা চতুর্ভুজ আছে, ফাইন। তৃতীয় চিত্রে 1 2 3 4 5, তার মানে আমরা চতুর্ভুজের সংখ্যাগুলো যদি দেখি, এখানে একটা, এখানে 3টা, এখানে 5টা। ঠিক আছে, ফাইন। ক নম্বরে আমাদের বলছে প্যাটার্নটির পরবর্তী চিত্র এঁকে কাঠির সংখ্যা নির্ণয় করো। তোমরা কি প্যাটার্নটি ধরতে পারছো? এটা হচ্ছে 1, এরপরে কি, এরপর 3, এরপর 5, স্বাভাবিক বিজোড় সংখ্যার কথা বলছে না? তার মানে আমাদের যদি এইভাবে আমরা চিন্তা করি তাহলে কি, তাহলে 5-এর পরে পরবর্তী স্বাভাবিক বিজোড় সংখ্যা কে, 7। তাহলে এমন কিছু আসতে হবে যে পরের চিত্রটা কিরকম হবে, 7টা কাঠি দিয়ে, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের পরবর্তী চিত্র, 1 2 3 4 5 6 7, এই যে 7টা বক্স। বুঝতে পারলাম? খ নম্বরে আমাদেরকে কি বলছে একটু পড়ি। বলছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তাহলে দেখো প্রথম পদে আমাদের কয়টা কাঠি আছে, একটা বক্সে কয়টা কাঠি আছে, 1 2 3 4, এই যে আমি এটার কথা বলছি। এখানে আমাদের কয়টি কাঠি আছে খেয়াল করো, দাঁড়াও আসুক দেখাচ্ছি। ইয়েস, 1 2 3 4, কয়টা কাঠি আছে বাবা, 4টা কাঠি আছে, রাইট। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত, 4, ফাইন। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হবে, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা যদি একটু গুনে গুনে আসি, ঠিক আছে, গুনে গুনে আসি, দ্বিতীয় চিত্রে কত একটু গুনো, 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে। তৃতীয় চিত্রটা সহ গুনে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে দ্বিতীয় চিত্রে হচ্ছে 10টা, তৃতীয় চিত্রে হচ্ছে কত, 16টা। সো তুমি যদি এখন দেখো যে ধরো তুমি যদি প্রত্যেক পদে কাঠির সংখ্যার পার্থক্য দেখতে চাও, যেমন ধরো 16 আর 10 বিয়োগ করে দেখবা 6, আবার 10 আর 4, 10 থেকে 4 বিয়োগ করে দেখবা 6, তাহলে প্রত্যেক পদে কতগুলো করে কাঠি বাড়তেছে, 6টি করে কাঠি বাড়তেছে, তাই না? তার মানে পরবর্তী পদে কাঠির সংখ্যা কত হবে, লাস্ট পদের কাঠির সংখ্যা কত ছিল, 16টি ছিল। তাহলে পরবর্তী পদ কি, 16-র চেয়ে আরো 6টা বেশি, অর্থাৎ 16 যোগ 6 সমান হচ্ছে 22। এবং দেখো পরবর্তী পদের চিত্র সহ দেওয়া আছে, যেখানে কি, যেখানে হচ্ছে 7টা আমাদের ঘর আছে এবং কি, এবং এখানে 7টা ঘরে কি হচ্ছে, এই যে দেখো কাঠির সংখ্যাও খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদেরকে এর সাথে সাথে একটু আচ্ছা 21তম পদের কথা আমাদের বেসিক্যালি বলেছিল। এখন আমরা 21তম পদের জন্য কি করতে পারি, তাহলে আমরা দেখতেছি যে প্রত্যেক পদে কি 6 6 করে বাড়তেছে। তাহলে এইটাকে চাইলে আমরা কি করতে পারি, আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি, 6ক যততম পদ 6ক - 2। কেন? কারণ তুমি প্রথম পদের কথা চিন্তা করো, প্রথম পদে ছিল কাঠি কয়টা, 4টা, কিন্তু 4টার জায়গায় মানে 4টাকে আমরা চাইলে কি লিখতে পারি,
কারণ আমাদের তো কাঠি প্রত্যেকবার কত করে বাড়তেছে, 6 6 করে বাড়তেছে না? তাহলে আমরা কি বলতে পারি, 6 6 প্রথমতম পদ, 6 একে তো 6 হয়, বাট আমাদের বানাইতে হবে 4। তাহলে 6 গুণন 1 মাইনাস 2, আমরা প্রথম পদের যতগুলো কাঠি দরকার ততগুলো কাঠি পাচ্ছি। দ্বিতীয় পদটাও খেয়াল করো, দ্বিতীয় পদেও কি, দ্বিতীয় পদে প্রথম পদের চেয়ে আরও 6টা বেশি হবে, তাহলে 6 পদ নাম্বার 2, তাহলে 6 দুগুণে 12। এইখান থেকে আমার মানে কাঠি কয়টা আছে অ্যাকচুয়ালি দ্বিতীয় পদে, 10টা, তাহলে 12 হয়ে গেছে। 12 থেকে যদি তুমি 2 বিয়োগ দাও, 12 থেকে যদি তুমি 2 বিয়োগ দাও তাহলে কি, তাহলে তুমি পাবা 10। তৃতীয় পদেও সেম, 3 গুণন 6, 6টা কাঠি, 3 2 গুণ 3 6, আর এখান থেকে তুমি যদি 2 বাদ দাও 18 হবে, 3 6 18 থেকে 2 বাদ দিলে হয় 16। আমাদের তৃতীয় পদে কিন্তু 16টা কাঠি আছে। সো আমাদের প্রত্যেক কেসে কি হচ্ছে, যততম পদ তার সাথে 6 গুণ করার পরে 2 বিয়োগ করলে আমরা কাঠির সংখ্যাটা নির্ণয় করতে পারতেছি। সো আমাদের সূত্রটা কি বলতে পারি, যে অতএব কতম পদে কাঠির সংখ্যা হতে পারে, 6ক মাইনাস 2। বুঝতে পারলাম? ওকে, এখন আমাদের বলছে যে কতম পদ নয়, 21তম পদে কি হবে। তাহলে কতম পদে যদি হয় 6ক মাইনাস 2, তাহলে 21তম পদে কি হবে, 6 গুণন 21তম পদ, তাহলে 6 গুণন 21 মাইনাস 2, এবং 6-এর সাথে 21 গুণ করে 2 মাইনাস করলে তুমি পেয়ে যাবে 124। বুঝতে পারলাম? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এখন আমরা দেখি গ নাম্বারে কি হয়েছে। গ নাম্বারে আমাদেরকে বলছে প্রথম 15টি পদের শেষ 12টি পদ চতুর্থ পদ থেকে 15তম পদ পর্যন্ত দেওয়া আছে। এখন আমাদেরকে গ নাম্বারে যে প্রশ্নটা পড়েছিল, আমরা একটু প্রশ্নটা আগে দেখে আসি। বলছে যে 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠি সংখ্যা নির্ণয় করো। তাহলে 15টি চিত্রের শেষ 12টি চিত্র, ঠিক আছে? তাহলে 15টি চিত্রের মধ্যে শেষ 12টি চিত্র মানে কত, কয়টা চিত্র বলো তো? যে প্রথম 15টি পদের শেষ 12টি পদ কি হবে, চতুর্থ থেকে 15তম পদ, ঠিক আছে? মানে 15টি পদ মানে কি, 1 পদ 2 পদ 3 পদ, এখানে 3 পদ পর্যন্ত ছবি দেওয়াই আছে। সো এরপর চতুর্থ পদ, পঞ্চম পদ, এরকম করে ছবি 15টা ছবি আঁকা হয়েছে। এরপরে বলছে যে শেষের 12টি, তাহলে 15 14 13 12 11 10, এরকম করে আমি 12টা আসবো। তাহলে অ্যাকচুয়ালি কটা হচ্ছে, চতুর্থ থেকে 15তম পদ পর্যন্ত। বুঝতে পারছি? আচ্ছা, সো তাহলে চতুর্থ পদ কত হবে, চতুর্থ পদ কত হবে, 6 গুণন 4 মাইনাস 2 পাবো আমরা একটা। 15তম পদ কত হবে, 6 গুণন 15 মাইনাস 2 88। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কাঠির সংখ্যা কত দাঁড়াবে, দেখো তো কাঠির সংখ্যা কত দাঁড়াবে। চতুর্থ পদ এবং 15 পদের মধ্যে টোটাল কত কাঠি আছে এটা আমরা কিভাবে বের করতে পারতেছি, দেখো আমরা কিভাবে বের করেছি। আমরা চতুর্থ পদে কতগুলো কাঠি এবং আমাদের 15তম পদে কতগুলো কাঠি, এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি এবং এটাকে কি করতেছি, এটাকে আমরা 12 দিয়ে গুণ করতেছি, ঠিক আছে? কারণ আমরা কি, আমাদের হচ্ছে 12টি শেষ পদ ছিল। সো এরকম করে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি টোটাল 660। অর্থাৎ আমাদের চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত, কাঠির সংখ্যা হয়ে যাবে 660। বুঝতে পেরেছি? বুঝতে কি পারলাম? আচ্ছা, এরপরে দেখি আমাদের 7 নম্বরে কি বলছে। 7 নম্বরে আমাদেরকে বলেছে যে 3 6 9 12 15 সংখ্যাটি প্যাটার্নের কতম পদ হচ্ছে 3ক। ক নম্বরে আমাদেরকে বলছে যে দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যেই সংখ্যাটি পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। তাহলে যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা দেখি এটা কিভাবে আমরা দেখাতে পারি। 69-এর অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে আমরা কত পাবো, 69 মানে 6 9, এটা আমরা স্থান পরিবর্তন করলাম, কত পাবো আমরা বলো, আমরা পেয়ে যাব হচ্ছে 96। ফাইন, এখন এদের অঙ্কদের স্থান পরিবর্তন করার পরে যোগফল করতে হবে। তাহলে প্রথমে ছিল 69, স্থান পরিবর্তন করে পেলাম 96, দুজনকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 165। এখন এরপরে এর কি বলছে যে এর কত বলছে যে এর 11, এটাকে যদি 11 এর গুণিতক হিসাবে দেখাতে চাই তাহলে আমরা এটা কিভাবে দেখাতে পারি। এই যে দেখো 165কে চাইলে আমরা কি লিখতে পারি, 11 গুণ 15, তাই না? তাহলে আমরা কি বুঝতে পারছি যে যা আমরা যোগ করে পাইলাম মানে 165, এটা কি, এটা আসলে একটি 11 গুণিতক। আচ্ছা, এরপরে আমরা খ নাম্বারটা দেখি একটু। খ নাম্বারে আমাদের প্রশ্নটা কি ছিল,
ওকে, খ নাম্বারে আমাদের বলছে যে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। কি বলছে? প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এই যে প্যাটার্নটি আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে একটু দেখিয়ে দিই। আচ্ছা, এইখানে আমাদের কি প্যাটার্নটি, কি প্যাটার্নটির হচ্ছে কি দিয়েছে, জাতীয় রাশি কি দেওয়া হয়েছে 3ক। তাহলে প্রথম পদ অবশ্যই 3, কারণ না হলে কি 3ক, ক হচ্ছে আমার তম পদ, তাই না? তাহলে 3ক মানে কি 3-এর জায়গায় যদি আমাদের হচ্ছে 1 ধরি তাহলে কত পাবো আমরা? 3 পাবো। তাহলে প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 3। 20তম পদ কি হবে? ক এর জায়গায় 20, তাহলে 3 গুণন 20 হচ্ছে 60। তাহলে সমষ্টি কি করব আমরা, কিভাবে বের করব? প্রথম পদ 20তম পদ ভাগ 2। আর কত নম্বর পদের সংখ্যা পর্যন্ত যাচ্ছি আমরা? কতগুলো পর্যন্ত যাচ্ছি বলো? আমরা 20 পর্যন্ত যাচ্ছি, রাইট? তাহলে এখানে আমাদের কি হচ্ছে? 20 দিয়ে গুণ দেওয়া হচ্ছে। তাহলে 3 যোগ 60 ডিভাইডেড বাই 2, এটার সাথে কি হচ্ছে? এটা 20 দিয়ে গুণ হচ্ছে। উত্তর পাচ্ছি আমরা 630। তাহলে প্রথম 20টি পদের সমষ্টি কত হচ্ছে আমাদের? 630। ওকে, এটা তো গেল। এখন আমরা দেখি আমাদেরকে গ নাম্বারে কি বলছে। গ নাম্বারে আমাদেরকে বলছে সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে কি করতে হবে? যে নতুন প্যাটার্নটি পাওয়া যায় তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করো। তাহলে সংখ্যা প্যাটার্নটি, এই যে দেখো উপরে যে সংখ্যা প্যাটার্নটি দেওয়া হয়েছে, ঠিক আছে? এই প্যাটার্নটির পাশাপাশি দুইটি পদের যোগফল, ধরো 3 আর 6 বা 6 9 এরকম যদি যোগ করি, যোগফল থেকে আমরা যে নতুন একটা প্যাটার্ন দাঁড় করাবো, এই প্যাটার্নটা যেটা পাওয়া যাবে তার কি? তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করো। তাহলে আসি আমরা একটা একটা করে, প্রথমে যাই। প্রথমে আমরা যেই প্যাটার্নটি আমাদেরকে দেওয়া আছে সেই প্যাটার্নের যোগফলগুলো করলাম। 3 আর 6 যোগ করে 9, 6 9 যোগ করে 15, 9 12 যোগ করে 21, 12 আর 15 যোগ করে 27। তাহলে আমরা নতুন প্যাটার্নটি কি পাইলাম? 9 15 21 27, 5। তো এরপর হচ্ছে আমরা প্রথম পদ দেখি। প্রথম পদ কি? দেখো প্রথম পদ হচ্ছে 9, তাই না? এবং ডিফারেন্স কত? 9 থেকে 15, তুমি 15 থেকে 9 বিয়োগ করো, তুমি পাবা 6। আবার তুমি যদি 21 থেকে 15 বিয়োগ করো, তুমি তখনও পাবা হচ্ছে 6। 27 থেকে 21 বিয়োগ করো 6। তাহলে প্রত্যেক কেসে আমাদের পার্থক্য কত থাকতেছে? 6। তাহলে যেই পদটাই আসবে সে কি? সে আসলে 6 ক সামথিং হবে, তার সাথে যোগ বিয়োগ হবে। তাহলে ক যদি প্রথমে আমি 1 ধরি, যেহেতু প্রথম পদ, তাহলে 6 গুণন 1, 6 গুণন 1 মানে কি? 6, কিন্তু প্রথম পদ আছে 9। তার মানে আমরা 6কে 9 বানাতে পারি কি? যদি আমরা এর সাথে 3 যোগ করি, তাই না? তাহলেই কিন্তু আমরা কত পাবো? তাহলে আমরা পাবো 9। অতএব আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 6ক যোগ 3। তাহলে কতম পদ কত? কতম পদ হচ্ছে 6ক যোগ 3। কোনো সন্দেহ নাই, ফাইন। এরপরে আমাদেরকে বলতেছে যে এর ক মাইনাস 2তম পদ বের করো। তাহলে এখানে আমাদের অনেকের ভুল হয় যে আমরা সূত্র যেহেতু 6ক প্লাস 3 পেয়েছি, তাহলে আমরা 6 ক মাইনাস 2 পদের জায়গায় আমরা কি করব? আমরা এখানে কি লিখবো? এখানে আমরা কি লিখবো? এই ক এর মতো রাখবো, আবার আমরা লিখবো হচ্ছে ক মাইনাস 2। এরকম না, কিন্তু এটা এখানে ভুলটা করা যাবে না। কি বলছে? ক মাইনাস 2তম পদ। আমরা যততম পদ হবে তাকে আমরা কি করব? ক এর জায়গায় লিখব। তাহলে 6ক প্লাস 3, তাহলে ক এর জায়গায় আমরা লিখব ক মাইনাস 2 যোগ 3। এখন আমরা যদি যাই তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো এই যে 6 আর ক গুণ করলে 6ক, 6 আর 2 মাইনাস 2, তার মানে কি? মাইনাস 12। আর এর সাথে কি এখানে আলাদা 3 আছে, সো 3 থাকলো। এবার 6ক থাকলো, আর 12 আর 3, 12 আর 3, এখানে কত পেলাম আমরা? 9 পাইলাম। তো আমাদের ক মাইনাস 2তম পদকে হলো 6ক মাইনাস 9। ঠিক আছে? অনেকে এখানে কনফিউজ হয়ে যায়, মনে করে কি ক এর মানই তো বের হইলো না। ক এর মান বের করতে হবে না, তোমাকে শুধু ওই পদটা বের করতে হবে, এবং পদটাই কিন্তু খুব ডিফারেন্ট ছিল। ক মাইনাস 2 তুমি আসলে জানো না তারা তোমার কাছ থেকে কোন পদটা চাচ্ছে। যেহেতু ক মাইনাস 2 চাইছে, আমরা ক এর জায়গায় 6ক মাইনাস 9 লিখে দিছি। বুঝতে পারলাম? আচ্ছা, এটার পরে আমাদের হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল। তো আসি আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি।
8 ক নাম্বারে আমাদেরকে বলেছে 4 ক মাইনাস 1 বীজগাণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। দেওয়া আছে কি? দেওয়া আছে 4 ক মাইনাস 1। এখন এখানে ক এর জায়গায় আমরা কি, ক এর জায়গায় আমরা যদি 1 2 3 4 5 6 7 মানে পদগুলো ধরি, তাহলে প্রথম পদ কি হবে? 4 গুণন 1 মাইনাস 1 মানে হচ্ছে 3। দ্বিতীয় পদ কি হবে? 4 গুণন 2 মাইনাস 1 সমান 7। তারপর কি তৃতীয় পদ কি হবে? 4 গুণন 3 মাইনাস 1 সমান 11। চতুর্থ পদ কি হবে? 4 গুণন 4 মাইনাস 1 15। এরপর পঞ্চম পদ কি হবে? মানে আমরা জাস্ট খুব সুন্দরভাবে বের করে ফেললাম, তাই না? তো আমরা এরকম করে 5টা পর্যন্ত পদ বের করে ফেলছি, শেষ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখি আমাদেরকে 2 নাম্বার মানে খ নাম্বারে কি বলছে। আচ্ছা, খ নাম্বারে আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। ওকে, দেখো খ নম্বরে আমাদের কি বলছে, 130কে 2 ভাবে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 2 ভাবে করতে হবে। তো 130কে আমরা চাইলে কি লিখতে পারি? 130কে আমরা কি লিখতে পারি? 81 আর 49 যদি যোগ করো তাহলে আমরা এটাকে 130 লিখতে পারি। 81কে লেখা যায় 9 এর বর্গ। আর কি লেখা যায়? দেখো 130কে যখন কি বলছি যে আরেকটা কিভাবে লেখা যায় বলো? আরেকটা লেখা যায় কি? 7 এর স্কোয়ার হিসাবে, ঠিক আছে? সো আমরা এটাকে কি, আমরা এখানে 2টা সংখ্যা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে প্রকাশ করলাম। আরেকটা সংখ্যা তোমরা এবার বলবা যে 2টা সংখ্যা, অন্য কোন 2টা সংখ্যা দিয়ে 130কে আসলে বর্গ আকারে প্রকাশ করা যায়, মানে অন্য কোন 2টা সংখ্যার বর্গ আকারে কিন্তু 130কে প্রকাশ করা যায়, এটা আমাকে একটু কমেন্টে জানাবা। এটা আমি আর করে দিলাম না। গ নাম্বারটা আমরা দেখি কি বলছে, 14 17 20 প্যাটার্নটির পরবর্তী 2টি পদ নির্ণয় করো। তাহলে এইটার যদি পরবর্তী 2টি পদ নির্ণয় করতে চাই, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে পদগুলোর মধ্যে পার্থক্য কীরকম। যেমন 20 থেকে 17 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। সরি, আচ্ছা হ্যাঁ, মানে 20 থেকে 17 বিয়োগ করলে 3 পাচ্ছি, 17 থেকে 14 বিয়োগ করলে 3 পাচ্ছি। তাহলে তার পরবর্তী পদগুলো কি হবে? 3 3 করে বাড়বে। সো 20-এর সাথে 3 যোগ করলে কত পাবো আমরা? 23। তারপর হইতেছে কি, যদি 23-এর সাথে 3 যোগ করো তাহলে কত পাবা? তাহলে পাবা তুমি 26। তাহলে পরবর্তী 2টি পদ কি? 23 এবং 26। ওকে, এরপর আমরা দেখি আমাদের জন্য ঘ নাম্বারে কি অপেক্ষা করছে। ঘ নাম্বারে আমাদেরকে বলছে, দেখো কতগুলো এখানে সংখ্যা দেওয়া আছে, মানে প্যাটার্ন দেওয়া আছে। সংখ্যাগুলো প্যাটার্ন বীজগণিতীয় রাশি নির্ণয় করো। সো তুমি দেখতেই পারছো, সো দেখেই বুঝতে পারছো 5 7 9 11 মানে এগুলো কি, এগুলো সব হচ্ছে বিজোড় সংখ্যা দেওয়া আছে। তুমি প্রত্যেকটা কেসে দেখতে পারবা 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের পার্থক্য 2 করে থাকতেছে। সো আমাদের প্রথম পদটা কি হওয়া উচিত? 2 এর ক তার সাথে যোগ বিয়োগ। সো 2 ক যদি আমরা লিখি, আমাদের 2 ক মানে প্রথম পদে ক এর মান আমরা ধরবো 1, তাহলে 2 গুণন 1, 2 একে 2 হয়, কিন্তু আমাদের তো বাবা এখানে আছে 5। তাহলে 2 কে আমরা 5 কিভাবে বানাবো? 2 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পেয়ে যাব হচ্ছে 5। বুঝতে পারছো তোমরা? তাহলে 2 গুণন 1 যোগ 3 সমান কত? সমান হচ্ছে 5। সো এরকম করে আমরা প্রত্যেকটা কেসে দেখতে পারবো যে 2 ক যোগ 3 যদি ধরে রাখি তাহলে এটাই কি, আমরা কতম পদ পেয়ে যাব। একদম লাস্টে ও বলছে যে 3 ক যোগ 2 বীজগণিতীয় রাশি সংখ্যাটির 55তম পদ কি হবে। তাহলে ক এর জায়গায় 55কে চিন্তা করো, তাহলে কি হচ্ছে? 3 ক যোগ 2, এখানে আমরা কি লিখবো? 3 গুণন 55 যোগ 2, তার মানে উত্তর হবে 167। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমরা একটা অনুশীলনীর অঙ্ক হচ্ছে রেখে আসছিলাম, সো ওইটাতে আমরা একটু দ্রুত চলে যাই। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো মাস্টার বুকে মানে একদম টপিক ওয়াইজ আলাদা আলাদাভাবে দেওয়া আছে, এমসিকিউ সহ, ঠিক আছে? এবং এমসিকিউগুলো হচ্ছে বিভিন্ন নামকরা স্কুল বা প্রতিষ্ঠানগুলোতে তাদের অর্ধবার্ষিকী, বার্ষিকী বা বৃত্তি পরীক্ষা বা এর আগে আমাদের যখন বোর্ড পরীক্ষা হইতো, বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। তো তোমরা চাইলে এখান থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এখন আমরা চলে যাই। ওকে, প্রথম প্রশ্ন আমাদেরকে প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6 প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো কি বলছে, মানে অনুশীলনীর 6 আর কি, মানে 13 লেখা হয়েছে, ভুলে 6 হবে আর কি। আচ্ছা, এখন দেখো কি বলছে, 29 ও 37কে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের রূপে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা চেষ্টা করি 29কে চিন্তা করতে। দেখো 29কে আমরা কি লিখতে পারি? 25 যোগ 4,
তাই না? তাহলে 25টা কিভাবে, 5 5 25, 5 এর স্কোয়ার, আর কি 4 কিভাবে লিখতে যায়, 2 এর বর্গ বা 2 এর স্কোয়ার, তাহলে 5 আর 2, এটা তাহলে ভাবে প্রকাশ করতে পারলাম। নেক্সট আছে আমাদের সাথে হচ্ছে 37, তাহলে 37কে তুমি যদি প্রকাশ করতে যাও তাহলে 37কে কি লিখতে পারো, 36 যোগ 1, 36 যোগ 1কে আমরা কি লিখতে পারি, 6 এর বর্গ যোগ 1 এর বর্গ, বুঝতে পারলাম? সো 29 আর 37কে খুব সুন্দরভাবে আমরা প্রকাশ করতে পারলাম। খ নাম্বার আমাদেরকে বলছে যে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা একটু দেখি, তালিকা বলতে আমাদের বেসিক্যালি এই প্যাটার্নের কথা বলছে। সো দেখো 5 13 21 29, তারপর হচ্ছে 37। তো তুমি প্রত্যেকটা ক্ষেত্রে যদি পার্থক্য দেখো, দেখো কি হয়েছে, 13 থেকে 5 বিয়োগ করলে পাবা 8, 21 থেকে 13 বিয়োগ করলে পাবা 8, 29 থেকে 21 বিয়োগ করলে পাবা 8, 37 থেকে 29 বিয়োগ করলে পাবা 8। যদি এরকমই হয় তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমরা কত দেখতেছি, প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য পাচ্ছি হচ্ছে 8 করে। তাহলে তার পরবর্তী সংখ্যাগুলো কি হবে, 8 8 করে বেশি হবে। সো আমাদের লাস্ট সংখ্যা ছিল কত, লাস্ট সংখ্যা ছিল হচ্ছে 37। তাহলে তার পরবর্তী কয়টি সংখ্যা বের করতে হবে, 4টি সংখ্যা, তাই না? তাহলে একবার 37-এর সাথে 8 যোগ করব, পাবো 45, 45-এর সাথে আবার 8 যোগ করব, পাবো 53, 53 সাথে 8 যোগ করলে 61, 61 সাথে 8 যোগ করলে 69। তাহলে আমরা বুঝতে পারলাম যে পরবর্তী 4টি সংখ্যা কে কে হবে, 45, 53, 61, 69, বুঝতে পেরেছি? এবার আমরা একটু গ নাম্বার খেয়াল করি। গ নাম্বারে কি বলছে, বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য প্রথমে আমাদের প্যাটার্নটা লাগবে, 50তম সংখ্যাকে সেটা লাগবে, তারপর আমরা সমষ্টি সূত্র ব্যবহার করব। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত, প্রথম সংখ্যা আমরা এরকম বের করলাম, দ্বিতীয় সংখ্যা বের করলাম, তৃতীয় সংখ্যা বের করলাম, এবং প্রত্যেকবার কি সংখ্যাগুলোকে আমরা কি দেখতেছি, আমরা সংখ্যাগুলোতে দেখতেছি যে ওরা কি, ওরা একটা কি যে প্যাটার্নটা ফলো করতেছে, এটা হচ্ছে 8 ক - 3। তাহলে 50তম সংখ্যা কি হবে, 8 গুণন 50, এই যে 8 গুণন 50 - 3, তাহলে কত, 397। এবং এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কতগুলো সংখ্যা আমরা যোগ করতে চাচ্ছিলাম, মানে পদ সংখ্যা কত আমাদের, প্রথম 50টা মানে 50। তাহলে সমষ্টি সূত্র অনুযায়ী আমরা কি লিখবো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাকে, প্রথম সংখ্যা কোথায় আমাদের, দেখো এখানে বের করছিলাম, প্রথম সংখ্যা হচ্ছে 5, 50তম সংখ্যাকে, 50তম সংখ্যা হচ্ছে 397। এটার আমরা কতগুলো পদ বের করতে চাচ্ছি, 50টা, তাহলে গুণন 50, আর এটাকে কি করতেছি, 2 দিয়ে ভাগ করতেছি। উত্তর আমরা যেটা পাচ্ছি সেটাই আমাদের উত্তর, 10,050। বুঝতে পারছো? সো এই ছিল আমাদের এই অধ্যায়ের সমস্ত অনুশীলনের প্রশ্নের সলভ। তোমাদের যদি কখনো কোনোটা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের ওইটা সলভ করে দিতে। আর আমি কিন্তু ক্লাসের মাঝখানে তোমাদেরকে টাস্ক দিয়েছি, তাই না? সো সবাই একটু আমাকে কমেন্টসেও বলে দিও যে সব কিছু ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, টাস্কগুলো করতে পারতেছো কিনা। তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।